বিডিআর এর এই হত্যাযজ্ঞে সেনাবাহিনীর অ্যাক্টিভ অফিসাররা তখন জড়িত ছিল নাকি ছিল না? আমি মনে করি যে গোয়েন্দা বাহিনীর একটা অংশ সক্রিয়ভাবে জড়িত ছিল। আপনার কি মনে হয় এটি কি এই ধরনের কোনো বিদ্রোহ ছিল নাকি এটি একটি পরিকল্পিত হত্যাযজ্ঞ? একটু সংক্ষেপে বলবেন কোনটি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন? এক বাক্যে আমি বলবো যে এটা একটা সুপরিকল্পিত এবং দীর্ঘ সময় ধরে পরিকল্পিত হত্যাকাণ্ড। 2009 সালে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মাত্র ক্ষমতায় এসেছে, আসার পরপরই খুব খুব তাড়াতাড়ি এই ঘটনা ঘটে। কারা পরিকল্পনা করেছে, কত দিন ধরে বা কত দীর্ঘমেয়াদে? তাপস, নানক, আজম, তারপরে শেখ সেলিম। তারা এই বিডিআর হত্যাকাণ্ডের আগে থেকেই জানতেন যে এই ধরনের একটা ঘটনা ঘটবে এবং তারা অ্যাক্টিভলি সেখানে পরিকল্পনায় ছিলেন। আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে এখন যে কমিশনটা হয়েছে, আপনার কি মনে হয় যারা মেম্বার ছিল এই কমিশনের বা আছেন, তাদের মধ্যে এই ইন্টেনশনটা আছে যে তারা প্রকৃত সত্য নিয়ে আসবে এই পরিবর্তিত পরিস্থিতিতে, বিপ্লব উত্তর বাংলাদেশে? এই বিষয়গুলো আমার মনে হয় রিপোর্টটা প্রকাশ পেলেই তখন বেরোবে। রিপোর্টটি এখনো জনসম্মুখে পাবলিক হয়নি কেন? যে তথ্য তাদের কাছে ছিল, যে ফাইন্ডিংস রিকমেন্ডেশন দেওয়ার সুযোগ ছিল, অনেক ভ্যালিড ডকুমেন্টকে তারা ট্যাম্পারিং করেছে। রিপোর্টে কি আছে সেটা নিয়ে কি আপনার কোনো আইডিয়া আছে, বা আপনি কি কোনো ইনার সোর্স থেকে জানতে পেরেছেন যে এই রিপোর্টে আসলে কি আছে? আমরা এখনো জানতে পারি নাই। বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের কালচারে অতীতে যত কমিশন হয়েছে তার কোনো রিপোর্টই কিন্তু আলোর মুখ দেখে নাই। বিএসএফ মার খেয়ে এসেছে, ভবিষ্যতে এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে, ওই ঘটনা একটা প্রতিশোধ নিতে গিয়ে কি ভারত এই ধরনের একটা ম্যাসাকারের পরিকল্পনা করেছে বলে আপনার মনে হয়? অবশ্যই এটাই ছিল ট্রিগারিং পয়েন্ট। ভারত দীর্ঘদিন ধরে চাচ্ছিল বাংলাদেশ রাইফেলসে যেন কোনো মিলিটারি অফিসার না থাকে। আপনার কি মনে হয় যে মেজর তানবীরকে তাপস তার গাড়িতে নিয়ে সামহাউ ইন্ডিয়ার কোনো কারাগারে সে এখন বন্দী আছে? বাংলাদেশে বিডিআর তদন্ত নিয়ে দেশ জুড়ে দীর্ঘদিন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এবং অবশেষে রবিবার 30শে নভেম্বর 2025-এ বিডিআর এর এই মর্মান্তিক হত্যাকাণ্ড নিয়ে যেই জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে, তারা 11 মাস তদন্তের পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি জমা দিয়েছেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে এই কমিশনটি যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে তারা বলেছে যে 247 জন সাক্ষ্য, শহীদ পরিবারের, বিডিআর এর এই হত্যাযজ্ঞের শহীদ পরিবারের 14 জনের সাক্ষাৎকার, সামরিক কর্মকর্তাদের মধ্য থেকে 130 জনের সাক্ষ্য গ্রহণ এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে 22 জন সহ উপদেষ্টা মণ্ডলীর একজনের ইন্টারভিউ বা সাক্ষাৎকার তারা নিয়েছেন, সাক্ষ্য তারা নিয়েছেন তাদের এই কমিশনে। 600 ঘন্টার বেশি ভিডিও রেকর্ডিং এই কমিশন গঠন করেছে বা রেকর্ড করেছে। তো আজকে বিডিআর এর এই তদন্ত প্রতিবেদনটার বিশ্লেষণ নিয়ে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। জনাব ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান নাসির, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ ডেমোক্রেসি জাস্টিস শো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, জনাব হাসান নাসির, শুরুতেই আমি একটু জেনে নেই, সেটি হচ্ছে যে বিডিআর এর ঘটনায় বিডিআর এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আলম ফজলুর রহমানের নেতৃত্বে যে জাতীয় তদন্ত কমিশনটি প্রতিবেদন দিয়েছে, আমি যেই স্ট্যাটিস্টিক্স গুলো উল্লেখ করলাম, 11 মাস লম্বা তদন্ত, এত এত জনের সাক্ষ্য গ্রহণ, আপনার দৃষ্টিতে এই তদন্ত কমিশন পূর্ণাঙ্গ তদন্ত করেছে কি, এবং এর কোয়ালিটি নিয়ে আপনার অভিমত কি, একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন। প্রথমে আমি এই পূর্ণাঙ্গ তদন্ত হয়েছে কিনা এটার ব্যাপারে বলবো, এটা কোনোভাবেই সম্ভব না বা হয় নাই। কেননা স্বৈরাচার সরকার গত 16 বছর ধরে ঘটনা মানে 25 তারিখ 9টা থেকে এই হত্যাকাণ্ডের সকল আলামত ধ্বংস শুরু করেছে এবং জি। গত
পূর্ণ সরকারের টাইমে তারা সাক্ষীকে হত্যা করার থেকে শুরু করে যে সমস্ত আলামত ছিল সেগুলোকে নষ্ট করেছে। সেই পরিস্থিতিতে প্রায় 17.5 বছর পরে আহ, এই কমিশন গঠিত হয় এবং তাদেরকে কাজ শুরু করতে হয় এবং আম, এই ঘটনার মূল যারা ক্রিমিনাল বা যাদের সাক্ষী তখন নেওয়া প্রয়োজন ছিল চাকুরিতে থাকার কারণে, এখন তাদের বিরাট একটা অংশ অবসর নিয়েছে তারা এবং দেশ ছেড়ে তারা চলে গেছে। এই পরিস্থিতিতে কমিশনের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সাক্ষীকে হাজির করতে পারে নাই বা তারা দেশে না থাকার কারণে তারা তাদেরকে পৌঁছাতেও পারে নাই। দেশে যারা আছে তাদেরও সকলকে নেওয়া যায় নাই, কেননা এই কমিশনের অ্যাক্টে একটা ক্লজ ছিল যে যাদের অলরেডি বিচার হয়ে গেছে বিডিআর এর সদস্য তাদেরকে এই তদন্তের কমিশনের আওতায় আনা যাবে না। ওই যে দুই সামথিং লাইক দ্যাট। এটা আমি মনে করি একটা সরকারের তরফ থেকে ত্রুটিপূর্ণ এক নির্দেশনা ছিল, যেটাকে বাদ দেওয়ার জন্য আমরা বারবার অনুরোধ সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা করে নাই বা আইন উপদেষ্টা এটা করেন নাই। কেন করেন নাই এটা অবশ্যই বিশ্লেষণযোগ্য। জি, ধন্যবাদ আপনাকে। বিডিআর এর ঘটনায় হত্যাযজ্ঞে যারা শহীদ পরিবার আছে তাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে বিডিআর এর পূর্ণ রিপোর্টটি যেন ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবং বিডিআর এর এই কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরে কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান বলেছেন যে ওনারা কোনো ক্লাসিফিকেশন দেননি এই রিপোর্টে। তার মানে এটা ইট ক্যান বি ভিউড বাই এনিওয়ান উইদাউট এনি কোন রকম ঢেকে রাখা ছাড়াই, কোনো ডিডাকশন ছাড়াই সবাই এটি দেখতে পারে। রিপোর্টটি এখনো জনসম্মুখে পাবলিক হয়নি কেন? বিষয়টা হচ্ছে এই তদন্ত কমিশনের রিপোর্টটার যে পাবলিক হওয়া উচিত বা বাঞ্ছনীয়, এটা কিন্তু শহীদ পরিবারের দাবি না, এটা জনগণের দাবি। বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি জনগণের দাবি যে এই যে একটা হত্যাকাণ্ড হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল, এই হত্যাকাণ্ডের অবশ্যই কারণ এবং কারা করেছে, চক্রান্তকারী কারা এটা ঘটিয়েছে, বিস্তারিত তথ্য জনগণের জানার অধিকার আছে। কেননা এইটা শুধু সশস্ত্র বাহিনী বা বর্ডার ফোর্স না, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকেও হুমকির সম্মুখীন করেছে। সুতরাং এটা শহীদ পরিবারের দাবির কোনো বিষয় না এবং বিভিন্ন কারণে তারা এই রিপোর্ট প্রকাশের পরদিনই এটা দাবি করলেও দীর্ঘদিন তারা নীরব ছিল। তাদের চাহিদা ছিল শহীদ দিবস হলেই তারা খুশি। কিন্তু অবসরপ্রাপ্ত অফিসার যারা আমাদের সাথে, আমার সাথে যারা একটা টিম কাজ করেছে, যাদের একটা শক্ত দাবি ছিল যে কোনো মূল্যে এই তদন্ত সঠিক হতে হবে এবং এটার বিচার হতে হবে। এই তদন্ত কিন্তু শেষ না, এটা কিন্তু একটা স্টেপ মাত্র আমরা ক্রস করলাম। অতীতে এটাও সম্ভব হয় নাই। আমি যে তদন্ত কমিশনের মেম্বার ছিলাম সেটাতে সঠিক তদন্ত হয় না, টেম্পারিং করে দায় সারা একটা কাগজ করা হয়েছে যেটাতে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আমার দাবি ছিল যে ওই নোট অফ ডিসেন্টের প্রেক্ষিতে যেন নতুন কমিশন হয়, কিন্তু এটার মধ্যে একটা ষড়যন্ত্র ছিল। হাইকোর্টের মাধ্যমে এটাকে নাকচ করার চেষ্টা করা হয়। হাইকোর্ট যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করে যে এই তদন্তের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি সিদ্ধান্ত, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাইকোর্টকে জানানো হয় একটা রিটের পরিপ্রেক্ষিতে যে আপাতত সরকারের এ বিষয়ে তদন্ত করার কোনো চিন্তা ভাবনা নাই। তখন আমরা আবার অবসরপ্রাপ্ত অফিসার, শহীদ পরিবারের একাংশ, ছোট্ট একটা অংশ 4-5 জন এবং বিডিআর এর যারা সৈনিক তাদের পরিবারদেরকে নিয়ে, গুম খুনের যারা পরিবার আছে, ভুক্তভোগী পরিবার, তাদেরকে নিয়ে আমরা শহীদ মিনারে একত্রিত হয়ে দাবি করলে তখন সরকার এই তদন্ত কমিশনটা গঠন করে। তো সুতরাং এটা একটা চাপের মধ্যে হয়েছে এবং এর মধ্যে শহীদ পরিবার সবাই দাবিটা যে করছে এটা অবশ্যই কাঙ্ক্ষিত দাবি, কিন্তু মন থেকে সবাই চায় কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। জি, যেহেতু এটা এখনো পূর্ণাঙ্গভাবে প্রকাশ পায়নি, পুরো রিপোর্টটা আমরা দেখতে পাইনি, রিপোর্টে কি আছে সেটা নিয়ে কি আপনার কোনো আইডিয়া আছে বা আপনি কি কোনো ইনার সোর্স থেকে জানতে পেরেছেন যে এই রিপোর্টে আসলে কি আছে? আমরা এখনো জানতে পারি নাই। বাংলাদেশের যে কালচার
বাংলাদেশের কালচারে অতীতে যত কমিশন হয়েছে তার কোনো রিপোর্টই কিন্তু আলোর মুখ দেখে নাই। তো সেই হিসেবে সবার একটা সন্দেহ ছিল যে এই ধরনের একটা জঘন্য কার্যক্রমের তদন্ত রিপোর্টও হয়তো আলোর মুখ দেখবে না। সেই জন্যই জেনারেল ফজলু আগে থেকে এটাকে আনক্লাসিফাইড ঘোষণা করেছেন, যাতে সরকারের তরফ থেকে কোনো বাধা নিষেধ না থাকে বা কেউ করতে না পারে। আমি মনে করি উনি চেষ্টা করেছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে যেটা যতটুকু তথ্য বাইরে এসেছে আমরা যথেষ্ট সন্দেহের অবকাশ আছে যে উনি কিছু কিছু ক্ষেত্রে একটা ডার্ক বা গ্রে এরিয়া রেখেছেন ইচ্ছাকৃতভাবে, বা ওনাকে বাধ্য করা হয়েছে, বা উনি হয়তো ওই জায়গাটাকে ইচ্ছা করে অস্পষ্ট রেখেছেন কিছু কিছু দায়বদ্ধতার বিষয়ে। এই বিষয়গুলো আমার মনে হয় রিপোর্টটা প্রকাশ পেলেই তখন বেরোবে যে মানুষ জনগণের যে সন্দেহটা ছিল সবাইকে স্পষ্টভাবে এটার সাথে সম্পৃক্ত বা দায়ী করা হয়েছে কিনা, বা কাউকে পরিকল্পিতভাবে ছাড় দেওয়া হয়েছে কিনা। আগের দুইটা রিপোর্ট সেনাবাহিনীর যে রিপোর্ট কমিটির রিপোর্ট ছিল সেটাতেও একটা পরিকল্পিত সীমাবদ্ধতা ছিল, যেটা জাতীয় পর্যায়ের সচিব আনিসুজ্জামানের কমিটি যেটা ছিল, যেটাকে কমিশন করা হয়েছিল, সেই কমিশনের রিপোর্টও কিন্তু ব্যাপক কাটাছিড়া করে একটা দায়বদ্ধ মানে দায় সারা রিপোর্ট দেওয়া হয়েছিল। তো সেটার আলোকে আমার মনে হয় বর্তমান রিপোর্টটা মানসম্মত এবং গ্রহণযোগ্য, তবে এটা 100% বলা যাবে না। রিপোর্টটা দেখলে পরে আমি বলতে পারবো যে এটা 60-70 না কত পার্সেন্ট কারেক্ট। ধন্যবাদ। জি। আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন। এখানে দুটা জিনিস। একটা হচ্ছে যে একটি তদন্ত কমিশন গঠন হওয়া, তারা তাদের কাজ করা, তারপর তারা তাদের মতো করে যেই রিপোর্টটি তৈরি করে সেটি সরকার পক্ষকে দেয়া বা সরকার প্রধান বা তাদেরকে দেয়া, তারপরে যেই অংশটুকু কাটাছেঁড়া করে জনসম্মুখে প্রকাশ করা হয়, রাইট? দুইটা ভার্সন অফ দ্য রিপোর্ট, তাই তো? সেটার কথা আপনি বলছেন। তো আপনার মনে কি কোনো সন্দেহ আছে এখন যে রিপোর্টটি এই কমিশন আলম ফজলুর রহমানের নেতৃত্বে যে কমিশনটি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তার পূর্ণাঙ্গ ভাবে এটি সবার সামনে আসবে না, এটা নিয়ে কি আপনার কোনো কনফিডেন্সের অভাব আছে বা আপনি কোনো সন্দেহ পোষণ করছেন? আমি তো মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু কোনো রাজনৈতিক দায়বদ্ধতা নাই এবং হুম, হুম। তারা এই তদন্ত কমিশন গঠনের সাহস দেখিয়েছেন দ্বিতীয়বার একই জি, ঘটনার উপর। জি। যদি নিরপেক্ষভাবে তাই তারা এটা পাবলিশ করে সেটাই সঠিক হবে। এটার কাটাছেঁড়া রিপোর্টের কাটাছেঁড়া করাটা ঠিক হবে না। কোনো না কোনোভাবে এটা বেরিয়ে আসবে এবং জনগণ এটা জানতে পারবে। অলরেডি এটা কিছু কিছু সোর্স থেকে এটা রিলিজ হয়েছে বা এখনো জি। জনসমক্ষে আসে নাই, বাট রিপোর্ট আর ওই বইয়ের মধ্যে ইয়ে নাই, সীমাবদ্ধ নাই। হুম, দ্বিতীয় হুম। হচ্ছে যে আমি যেটা বলছি কাটাছেঁড়া, কাটাছেঁড়া মানে কিন্তু প্রথম তদন্ত কমিশনের রিপোর্টটাই তৈরি হয়েছে কাটাছেঁড়া করে। এবং এটা যে তথ্য তাদের কাছে ছিল, যে ফাইন্ডিংস রিকমেন্ডেশন দেওয়ার সুযোগ ছিল, অনেক ভ্যালিড ডকুমেন্টকে তারা ট্যাম্পারিং করেছে এবং এই জন্যই আচ্ছা। যারা মেম্বার ছিল তাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করা হয়েছে। আমি কিন্তু এই বোর্ডকে এই কমিশনকে স্পষ্টভাবে বলেছিলাম আপনাদেরকে বের করতে হবে যে গত কমিশনের মেম্বার কারা অস্বাভাবিকভাবে পুরস্কৃত হয়েছে, তাদেরকে আমি মনে করি বিচারের আওতায় আনতে হবে। কেননা যে জাতীয় গত কমিশন। গত গত কমিশন এই কমিশনটি গঠন হওয়ার আগে জি, দুটি কমিশন হয়েছিল, জি, একটি হচ্ছে সরকারের পক্ষ থেকে আর একটি হচ্ছে সেনাবাহিনীর পক্ষ সেনাবাহিনী। থেকে। জি। আপনি কোন কমিশনের ব্যাপারে সন্দেহ পোষণ করছেন? এখন কোন কমিশনের ব্যাপারে বলছেন? আমি সেনা একটা কমিশন নাকি সরকারের কমিশন? একটা একটা ব্যাপক যেটা মানে ভুল বোঝাবুঝি আছে। একটা হয়েছিল সেনাবাহিনীর কমিটি। সেনা সদস্য জি। যখন কোনো দুর্ঘটনায় পতিত হয় বা সেনাবাহিনীতে যখন কোনো দুর্ঘটনা হয়, তখন বাহিনীর আভ্যন্তরীণ একটা তদন্ত হয়। জি। সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ৫৭ জন অফিসারকে হত্যা করা বা তারা অস্বাভাবিক মৃত্যুবরণ করার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী পর্যায়ে একটা তদন্ত কমিটি হয় এবং সেটার প্রধান ছিলেন বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। হুম, হুম। জেনারেল মঈন সেনাপ্রধান হিসেবে তার ব্যাচমেটকেই কিন্তু এই তদন্ত করার দায়িত্ব দিয়েছিলেন। সুতরাং এখানে ধরে নিতে হবে তার তরফ থেকে কিছু ডাইরেক্টিভ অবশ্যই ছিল। যে উনি হুম, হুম। কোনটা বের করতে চেয়েছেন, কোনটা চান নাই, সেটা একটা তার ব্যাচমেটকে উনি নির্দেশনা দিয়েছেন। অবশ্যই যিনি আদেশ দেন তার সম্পর্কে তদন্ত কমিশন কোনো ফাইন্ডিংস দেওয়ার সাহস দেখায় না বাংলাদেশে। হুম, প্লাস হুম। আর্মির আভ্যন্তরীণ তদন্ত কমিশন কমিটিটা যেটা হয়েছিল এটার মূল উদ্দেশ্য ছিল এই মৃত অফিসারদের
পরবর্তী ফর্মালিটিস যে তাদের মৃত্যুটা এটা কি সুইসাইড নাকি এটা কোনো অপারেশনাল ক্যাজুয়ালিটি, বা এই কারণগুলা বের করে তাদের পেনশন বা অবসরকালীন ফ্যাসিলিটিস গুলা সাবসিকুয়েন্ট যে ফর্মালিটি এগুলো করার জন্য এই কমিটিটা তদন্ত কমিটি করা প্রয়োজন এবং এটার পরিপ্রেক্ষিতে তারা এটা প্রাপ্য হয় বা প্রাপ্য হয় না। জি। যেটা হয়েছিল ২ মার্চ তারিখে একটা কমিটি গঠন করে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় একটা কারচুপি করে। একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা একটা আদেশ জারি করে যে এরকম একটা তদন্ত কমিটি গঠন করা হলো এবং হুম, হুম। ২ মার্চে ৩ মার্চে আইন শাখা আরেকটা প্রজ্ঞাপন জারি করে যেখানে বলা হয় এই কমিটিকে কমিশনের পাওয়ার দেওয়া হলো। আমাদের কিন্তু এই বর্তমান এএলএম ফজলুর রহমান কমিশনের দাবি ছিল যে এটাকে কমিশন আকারে প্রকাশ করতে হবে। ওই কমিটি এবং কমিশন আলাদা আলাদা করলে হবে না। এটাকে স্বাধীন রাইট। তদন্ত কমিশন হিসেবেই ঘোষণা করতে হবে। গতটাতে যেটা হয়েছে কারচুপি আমি এই জন্য বলবো যে এই কমিটির যে আদেশটা প্রজ্ঞাপনটা ২ তারিখের এটাকেই ওই রিপোর্টের সাথে কাটাছিড়া করার পরে যে রিপোর্টটা জমা হয়েছে এই রিপোর্টের সাথে শুধু একটা প্রজ্ঞাপন আছে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি, বাট এই কমিটিকে যে কমিশনের ক্ষমতা দেওয়া হয়েছিল ওই প্রজ্ঞাপনটা তারা পায় নাই এবং আমি যখন কমিশনে সাক্ষ্য দিতে যাই তখন আমাকে তারা প্রশ্ন করে যে আমি যে আপনি যে কমিশন কমিশন বলেন আমাদের কাছে তো কমিশন সংক্রান্ত কোনো ডকুমেন্ট নাই। তখন আমি তাদেরকে আমার কাছের যে রেকর্ড আছে দেই এবং আমি নিজেও অবাক হই যে এটা ২ টা আদেশ। এখন যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বলতে পারে যে এটা স্বাধীন কমিশন, আগেরবার কেন ২ টা আদেশ জারি করল? তখন তারা ইচ্ছা করে এটাকে রাখছে যাতে ভবিষ্যতে এই রিপোর্ট দেখলে আমি যদি বা কেউ যদি চ্যালেঞ্জ না করে তাহলে এটা কমিটি আকারেই থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ কমিটি। এটাই ছিল একটা বড় ধরনের কারচুপি। ১ম এ তারা চেষ্টা করেছিল আ সাহারা খাতুনকে দিয়ে যে একজন সাক্ষী এবং যে একজন পার্ট অফ দিস ক্রিমিনাল অ্যাক্টিভিটি হত্যাকাণ্ডের হুম, হুম, একটা অংশ হুম, তাকে হুম, দিয়ে তদন্ত করার চেষ্টা করে যেটাতে আমি বাধা দিয়ে ওই কমিটি বাতিল হয় সেকেন্ড একটা কমিটি হয় ওখানেও আমার নাম বাদ দেওয়া হয় প্রথম কমিশন হুম, হুম। কমিটিতে আমার নাম ছিল আমি যখন চ্যালেঞ্জ করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনি মন্ত্রী আপনি তো সাক্ষী দিবেন আপনি কি করে তদন্ত করেন তখন প্রথম কমিটি বাতিল হয় দ্বিতীয় জি। কমিটি যেটা হয় এটা এটা আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। সেটা জি হচ্ছে যে আ সরকারের পক্ষ থেকে যে কমিশন গঠন করা হয় বা কমিটি গঠন করা হয় জি আ আওয়ামী লীগ সরকারের সময়ে, জি আম তখন আপনি সাবেক সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে আপনি সেখানে গুরুত্বপূর্ণ মেম্বার হিসেবে ছিলেন। আপনি আমি সম্ভবত সেনাবাহিনীর পক্ষ থেকে সিনিয়র মেম্বার ছিলাম বা সশস্ত্র বাহিনীর সিনিয়র মেম্বার ছিলাম আর্মির পক্ষ থেকে ৩ বাহিনীর জি, আপনি পক্ষই ছিল। জি, জি, আপনি আর্মির পক্ষ থেকে সিনিয়র সিনিয়র মেম্বার। মেম্বার হিসেবে জি, কমিটিতে ছিলেন। জি। কিন্তু আপনি সেখানে আম নন কনফিডেন্স দেখিয়েছেন এবং আপনি নোট সেখানে অফ ডিসেন্ট। দ্বিমত জি, পোষণ করেছেন। জি। সেটার কারণটা কি? ওইটাই একটু আপনি আরেকটু আমাদেরকে বলবেন যে ঠিক কি কারণে আপনার তখন কনফিডেন্স এর অভাব হলো সেই কমিটির কার্যক্রমে? আমি তাহলে একটু শুরু থেকে বলতে হবে। ২৭ তারিখ জি। ২৫ এবং ২৬ বিকাল ৪টা ৫টা পর্যন্ত যখন এই দুর্ঘটনাটা ঘটে, আমরা আপনি জাতিকে ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারির সালের ২৫ এবং ২৬ জি, তারিখের কথা ২৬ তারিখ। বলছেন, ৯ সালের যখন এই ২৫ এবং ম্যাসাকারটি হয় ২৬। বিডিআর এর। জি, কাইন্ডলি। ২৭ তারিখ সকালে এখন আমি যখন অফিসে আসি তখন ১১টার দিকে আমাকে ফোনে জানানো হয় যে একটা তদন্ত গঠন করা হচ্ছে কমিটি বা কমিশন, এটাতে আমি সদস্য। তো যখন এটার পরিধি বলা হয় যেটা সচিব আমলারা আছেন, এটা বিডিআর এর মেম্বার আছে, পুলিশের মেম্বার আছে এবং ৩ বাহিনীর মেম্বার আছে, তখন আমি এটা ধরে নিই অবশ্যই এটা কমিশন হবে। ঐদিন হুম, বিকালে মিটিং যখন হয় তখন আমি ওখানে যেয়ে ১ম জানতে পারি যে এই কমিটি বা কমিশন যেটাই হয়েছে এটার প্রধান হচ্ছে সাহারা খাতুন নিজে এবং জি। ডেপুটি কনভেনর হচ্ছে আইন কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম যে আইন প্রতিমন্ত্রী ছিল। হুম, হুম। এবং তাদের ১ম আমি প্রশ্ন করি যে, "মাননীয় মন্ত্রী এটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ কমিটি না এটা জাতীয় তদন্ত কমিশন?" তখন উনি জি। বিরক্তির সাথে বলে যে, "কেন আপনি জানেন না এটা জাতীয় কমিশন?" তখন হুম, আমি হুম। বললাম যে, "তাহলে তো আপনি জাতীয় এবং আপনি এবং জনাব কামরুল ২৫ তারিখ দিবাগত রাত্রে প্রায় দীর্ঘ সময় আপনারা পিলখানার ভিতরে ছিলেন। আপনারা এই হত্যাকাণ্ডে অ্যা বা হত্যাকাণ্ডকে পারসন অফ ইন্টারেস্ট। তারা নিজেরাই পারসন অফ ইন্টারেস্ট এই হত্যাকাণ্ডে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় এখানে। তারা জি। নিজেরাই এটা এই হত্যাকাণ্ড বন্ধে বা যারা জিম্মি ছিল তাদেরকে উদ্ধারে কি অবদান রেখেছেন, এটা তো জাতিকে জানাতে হবে, তদন্ত কমিটিকে জানাতে হবে। আপনারা কি করে তদন্ত করেন? এই হুম, ঘটনার হুম। পরে পরদিন সকালে এসে শুনি যে কমিটি বাতিল। ২য় কমিটি যেটা হয় ওটা আমার নাম বাতিল করে।
দিয়ে নতুন একটা আচ্ছা। কমিটি হয়। ওটা কেউ জানতে পারে না যে ওটা সদস্য কারা। আমার ধারণা যে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে করা হয়েছিল। তখন আচ্ছা। সেনাবাহিনীর জুনিয়র অফিসার যারা খুব ছিল, টেন্স ছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত ছিল, তারা দাবি করে যে আমার নাম বাদ দিলে তারা এই কমিটিকে মানবে না, কমিশনকে মানবে না। হুম, হুম, তখন হুম, আবার হুম। ঐদিন বিকালে এন্ড অফ দি ওয়ার্কিং আওয়ার তখন সিদ্ধান্ত হয় যে না আমাকে আবার সদস্য করা হবে। কিন্তু ২৭ আচ্ছা। তারিখে ২৮ তারিখে যে মিটিংটা হওয়ার কথা ছিল ওইটা আর হয় নাই। ২৯ তারিখ থেকে কমিশন গঠন হয়। কিন্তু এই হুম, হুম। আদেশটা হয় ২ মার্চ এবং ৩ মার্চ। এটার মধ্যেও একটা থাকে। এখন এই কমিটির নতুন মধ্যে যে কমিটি বা কমিশন হয় সেখানে কি আপনি ছিলেন এই জি, জি, সেনাবাহিনীর জুনিয়র সদস্যদের দ্বিতীয় প্রতিবাদের? যেটা জি। ২ মার্চে যে প্রজ্ঞাপন হয় ওটার মধ্যে আমি ছিলাম। আমার নামটা প্রকাশিত আচ্ছা, হয়। আগেরটা ছিল আচ্ছা। কিন্তু ফোনে। মানে জি, জাস্ট ফোনে অর্ডারটা হইছে, তদন্ত কার্যক্রম শুরু হইছে, এর মধ্যে প্রজ্ঞাপন হয়। এই জি। প্রজ্ঞাপনটা যখন জারি হয় আমি কাজ শুরু করি। একটা পর্যায়ে আমি বুঝতে পারি যে কমিশনের বেশিরভাগ সদস্যই তারা চাচ্ছে না যে এটা কোন আ আ গভীরভাবে কোন তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা হোক। আর যেহেতু এই ৫৭ জন সদস্যের মধ্যে প্রায় ৩০ প্লাস এরা আমার সাথে সরাসরি চাকরি করেছে। আমার ব্যক্তিগতভাবে পরিচিত। জি। মানে আন্তরিকভাবে পরিচিত তারা। তো সেই হিসেবে আমার একটা দায়বদ্ধতা ছিল। যে আমি অবশ্যই বের করব যে কারা করেছে, কেন করেছে। এই জি। কার্যক্রম এয়ারফোর্স এবং নেভির ২ জন যে অফিসার ছিল তাদেরকে নিয়ে আমি কাজ শুরু করি। তখন বাকি হুম, হুম। কমিশনের মেম্বাররা ইনক্লুডিং ডিজিবিডিআর যিনি ছিলেন, তারা এই জিনিসটাকে মানে আমাকে হোস্টাইল হিসেবে কনসিডার করা শুরু করে। আমরা তাদের চিন্তাধারা বা কার্যক্রমের বাইরে চলে যাচ্ছি। তখন আচ্ছা। আ আ মার্চের শেষে ২৮-২৯ তারিখ ২৮ তারিখে বা ২৯ তারিখে ২০০৯ সালের একজন কমিশনে নতুন সদস্য এড করে। ব্রিগেডিয়ার রফিক হুম, তাকে হুম। যিনি যার চাকরি মাত্র কয়েকদিন বাকি ছিল। তাকে জি। এখানে এড করে আমার সিনিয়র উনি। আমার শাকিলের ব্যাচমেট, জেনারেল শাকিলের হুম, ব্যাচমেট। হুম। তাকে ইনক্লুড করার পরে উনি পুরা দায়িত্বটা নিয়ে নেয়। আমার থেকে সব কাগজপত্র, কম্পিউটার সবকিছু নিয়ে উনি পরবর্তীতে এই ট্যাম্পারিং গুলা করে। তার নেতৃত্বে এবং তার ডাইরেকশন এ কাজটা হয় বিকজ তখন ডিজিএফআই ছিল মোল্লা ফজলে আকবর, সেও শাকিলের ব্যাচমেট। এরা তো সরাসরি জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। এখন যেটা অলরেডি আমার যেটা ফাইন্ডিংস ছিল সেটা এখন লিখিত আকারে এসছে। বাট এটা জি। পুরোপুরি আসছে কিনা বা কতটুকু তারা আ বের করতে সক্ষম হয়েছে বা করেছে অ্যাম সেটা বুঝবো যদি রিপোর্টটা আমার নজরে আসে। এই জি। ঘটনার আ ক ক জি। জি, জি। বলুন কাইন্ডলি শেষ এই করুন। জি। ঘটনার পরিপ্রেক্ষিতে এই ট্যাম্পারিং গুলা হয় এবং আমাকে নিষ্ক্রিয় রাখা হয়। ২৮ ফেব্রুয়ারির পর থেকে মার্চের পর থেকে আমাকে আর কমিশন ডাকে না। এই রফিক যখন হুম, জয়েন হুম। করে তখন থেকে আমাকে আর ডাকা হয় না। আমাকে ডাকা হুম, হয় হুম। সিগনেচারের সময়। যখন সিগনেচারের সময় ১ম তারা ট্রাই করে একটা স্পেসিমেন সিগনেচার পেজে এই এই রফিককে এড করার পরে ১১ সভাপতি সহ ১১ জন ছিল। সেটা হয়ে যায় ১২। আমি ওই সিগনেচার করতে যেয়ে দেখি যে একটা সিগনেচার পেজ ৬ কপি আর ৮ কপি হবে। শুধু স্পেসিমেন সিগনেচার, কোন রিপোর্ট নাই। এবং ১১ জন জি। ক্লিক করে আমার সিগনেচারের জন্য ওয়েট করতেছে। আমি বলছি যে রিপোর্ট কই? আমি তো রিপোর্ট কম্পাইলেশন এ নাই। বাট হুম, আমাকে হুম। যেহেতু সিগনেচারের জন্য ডাকা হয়েছে, I need to see the report। মানে না রিপোর্ট এখনো কমপ্লিট হয় নাই। আমরা সবাই সই করে দিয়েছি। এটা পেজের সাথে অ্যাটাচড হবে। আমি বলছি যে আমি তো স্পেসিমেন সিগনেচার দিতে আসি নাই। আমি তো রিপোর্ট সাইন করতে আসছি। You please হুম, complete হুম। it and call me, I'll come back। আমি ওইটা বলে বেরিয়ে আসি। আবার ৭-৮ আপনি তখন সেনাবাহিনীতে জি, অ্যাক্টিভ সার্ভিসে আছেন। আমি চাকরি আচ্ছা। করছি এবং সেনা সদরে একজন পরিচালক, জি। ডাইরেক্টর আর্টিলারি বলে। তো এই হুম, হুম। দায়িত্ব থেকে আমি যাচ্ছিলাম এবং অলরেডি আমাকে তখন তারা হোস্টাইল হিসেবে কনসিডার করছে এবং মানে সরকার বা যে মানে সেনাবাহিনীর কার্যক্রম তাদের চাহিদার পরিপন্থী একজন আ ই আ হুম, হুম। হিসেবে বিবেচনা করা শুরু করেছে। ৭-৮ হুম, দিন হুম। পরে আমাকে আবার যখন ডাকা হয় তখনও দেখি একটা ড্রাফট, একটা ক্লিপে আটকানো একটা কপি যেটা ফাইনাল না। মানে অ্যাকচুয়াল রিপোর্ট সেখানে নাই। আপনি না কমিটির অ্যাকচুয়াল বা রিপোর্ট সেখানে কমিশনের নাই। একজন মেম্বার। কিন্তু এক্সাক্টলি, আপনি জাস্ট সিগনেচার করে দিবেন। তারপরে রিপোর্ট যেটা ওরা দিয়ে এক্সাক্টলি, দেয় সেটাই আপনার এক্সাক্টলি, মানে এক্সাক্টলি। আপনাকে ইউজ করে একটা রিপোর্ট প্রোডিউস করা হবে। জি, কিন্তু জি। কমিশনের মেম্বার হয়েও আপনি রিপোর্টটি দেখতে পারবেন না। সিচুয়েশনটা এটার এইরকম। মানে মানে তদন্তের কমিশনের সদস্য হিসেবে আমার এই তদন্ত কমিশনের রিপোর্ট কম্পাইলেশন এ আমার কোনো অবদান ছিল না। সুতরাং আমি যে তথ্যগুলা ডকুমেন্টস গুলা কমিশনকে দিয়েছিলাম, তার জি। কোনটা তারা রেখেছে, কোনটা বাদ দিয়েছে, কতটা যৌক্তিক, কেন তারা বাতিল করছে এই ব্যাপারে আমার কোনো অবদান ছিল না। এটা আচ্ছা। দেখারও কোনো সুযোগ ছিল না। আর এই দিনও আপনি কি পরে একই রকম। সিগনেচার করেছিলেন? সেই ২য় দিন খালি ২য় কাগজে? দিনটা আমার মনে হয়েছে যে আমি যদি আবার তাদের কাছে সময় চাই একই ঘটনা ঘটবে। আমার দেখার কোনো সুযোগ থাকবে না। জি, আমার একটা জি। ৫০০, ৬০০ বা ৩০০ পাতার রিপোর্ট, এটা ৪০০ সামথিং পেজ ছিল। এই পেজের একটা রিপোর্ট আমি তো সামনে সবার সামনে ১২ জনের সামনে বসে
পড়ে তারপরে আমি সাইন করতে পারবো না। আমার রাইট, ইন এনি কেস রাইট। এই না দেখা অবস্থাতে সাইন করতে হবে। তখনই আমি এটা নোট অফ ডিসেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেই। এবং নোট অফ ডিসেন্টটা আমি মনে করি বাই দিস টাইম অলরেডি আমার ধারণা হয়ে গেছিল। নোট অফ ডিসেন্ট সাধারণত আলাদা পেজে অ্যাটাচ করা হয়। আমি তখন সিদ্ধান্ত নেই আমার কিছু যারা দায়িত্ববান আমার সিনিয়র ছিলেন তাদের সাথে আলাপ পরামর্শ করে যে আমি এটা ডিসএগ্রি করতে চাই। বাট আমি সিগনেচারের উপরে ছোট্ট একটা সেন্টেন্স আমি লিখবো। যেটা আমার সিগনেচারের উপর থেকে যদি এই পেজটা তারা ফেলে না দেয়, আমার এই নোট অফ ডিসেন্টটাও তারা ফেলতে পারবে না। এবং ইট হ্যাজ টু বি আচ্ছা, ভেরি সুগার কোটেড। তো তারা আমাকে একটা সুন্দর একটা ওয়ার্ড চুজ করে দেয় এবং সেটাই আমি ইনসার্ট করি। যেটা আচ্ছা। পড়লে বোঝা যাবে যে আই হ্যাভ রিজেক্টেড দ্য হোল রিপোর্ট। এইটাকেই কিন্তু ওকে, আমি এখন এই সরকারের সময় এইটাকে আমি তুলে ধরি। যে আমি যেহেতু জি। জানি যে এই আগের তদন্ত কমিশনের নোট অফ ডিসেন্ট আছে সুতরাং এটা আবার তদন্ত করতে হবে। আগের তদন্তটা কার্যকর না, সঠিক না। এটাই কিন্তু আমার দাবির মূল ওকে, উদ্দেশ্য ছিল এবং এটাই ইয়া। আল্টিমেটলি হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। খুব সংক্ষেপে আপনি আমাকে বলবেন যে আগের যে তদন্ত কমিশন বা কমিটি গুলো হয়েছিল সেখানে আপনার বক্তব্যে অলরেডি ফুটে আসছে যে সেখানে আসল ঘটনা উদ্ঘাটনের কোনো মোটিভ কারো ছিল না, কারো কোনো উদ্দেশ্য ছিল না, কোনোভাবে একটা ধামাচাপা দিয়ে একটা রিপোর্ট তৈরি করার একটা প্রক্রিয়া ছিল এবং আপনি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে আপনি সেখান থেকে দ্বিমত পোষণ করে বেরিয়ে এসেছেন। আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে এখন যে কমিশনটা হয়েছে আপনার কি মনে হয় যারা মেম্বার ছিল এই কমিশনের বা আছেন তাদের মধ্যে এই ইন্টেনশনটা আছে যে তারা প্রকৃত সত্য নিয়ে আসবে এই পরিবর্তিত পরিস্থিতিতে বিপ্লব উত্তর বাংলাদেশে? এখনো সংক্ষেপে একটু পর্যন্ত বলবেন। মিডিয়াতে যে তথ্য আছে সেটাতে আমি মনে করি সেটা আসবে না বা আসা সম্ভব না। কমিশনের মধ্যে ২ টা গ্রুপ ছিল। একটা গ্রুপ চাচ্ছিল মানে শক্তভাবে যে সঠিক তথ্যটা বেরিয়ে আসুক। জি, আরেকটা গ্রুপ চাচ্ছিল যে এটার মধ্যে এটা থাকবে, এটা থাকবে না। এবং এমনকি এই প্রেস কনফারেন্সের ব্যাপারেও তাদের বাধা ছিল। কি বলবে না বলবে সেটার উপরে তাদের বাধা ছিল। তারপরেও জেনারেল ফজলু অনেক কিছু বলেছেন যেটা একটা গ্রুপ চাচ্ছিল না। এবং আমার যেটা ধারণা কিছু বিষয়ে অবশ্যই তারা আ উম বাধ্য হয়েছে তথ্যকে প্রকাশ না করতে বা লিপিবদ্ধ না করতে। ইন রাইটিং ও তারা অনেক তথ্য ইয়ে করছে। বিশেষ করে আমি মেজর তানভীরের বিষয়টা বলব। আ তার বিষয়টাকে আমি মনে করব পরিকল্পিতভাবে এটাকে লুকানো হয়েছে। আমি কিন্তু কমিশনে স্পষ্টভাবে তার বিষয়টা আমি তুলে ধরেছিলাম যে ১ম কমিশনে কি তথ্য আমরা পেয়েছিলাম। তার ডেড বডিটা পাওয়া যায় নাই। তার ওয়াইফ মানে তার হাইট জি, আমরা মেজর তানভীরের ব্যাপারে আসছি। আমরা জি, মেজর জি, তানভীরের ব্যাপারে আসছি। জি। আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন আছে মেজর তানভীরের ব্যাপারে। আম আ আপনার দৃষ্টিতে আপনি তো বাংলাদেশ সেনাবাহিনীতে যখন এই বিডিআর ম্যাসাকার ঘটে, আপনি অ্যাক্টিভ ডিউটিতে ছিলেন, আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং আপনি বললেন যে ৫৭ জন সেনা সদস্য অফিসার যারা তখন নিহত হয়েছেন, তাদের মধ্যে এটলিস্ট ৩০ জন আপনার সাথে কাজ করেছেন বা আপনি ক্লোজলি তাদেরকে চিনেন, জানেন। মানে আপনি আবার কমিশনের তদন্ত কমিশন তখন যেটি গঠন হয়েছে তারও মেম্বার ছিলেন এবং সেখান থেকে আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন। খুবই ওতপ্রোতভাবে আপনি ঘটনাগুলো কাছ থেকে দেখেছেন। আহ, আপনার দৃষ্টিতে এই যে বিডিআর এর ঘটনা যেটা তখন আমাদেরকে যে ন্যারেটিভটি দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে যে এটা বিডিআর এর সাধারণ সদস্যদের একটি বিদ্রোহ, তাদের উপর আর্মি অফিসারদের অত্যাচার নির্যাতনের কারণে তারা এখন বিদ্রোহ করেছে, অপারেশন ডাল ভাত ইত্যাদি ইত্যাদি, আপনার কি মনে হয় এটি কি এই ধরনের কোনো বিদ্রোহ ছিল নাকি এটি একটি পরিকল্পিত হত্যাযজ্ঞ? একটু সংক্ষেপে বলবেন কোনটি আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন? এক বাক্যে আমি বলব যে এটা একটা সুপরিকল্পিত এবং দীর্ঘ সময় ধরে পরিকল্পিত হত্যাকাণ্ড। জি, এটার সাথে আ যারা আমরা সেই সময় আমরা উদ্ঘাটন করেছিলাম, এই ঘটনার বেনিফিশিয়ারি কারা? ১ম বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পরিবার, শেখ পরিবার। জি, এবং ২য় বেনিফিশিয়ারি হবে ভারত। কিন্তু এই জিনিসটা ১ম কমিশন কোন অবস্থাতেই তারা লিখিত আনতে রাজি হয় নাই। এবং জি। রাজনৈতিক তাহলে নেতৃবৃন্দকে পরে তাহলে পরে বলতে হয় যদি নাই। এটি আপনার কাছে মনে হয় যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, জি। তাহলে পরে এই পরিকল্পনাটা কত আগে থেকে হয়েছে বলে আপনার মনে হয়? এটা কি কয়েক মাস, কয়েকদিন? কারণ আমরা তখন জানি যে ২০০৯ সালে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মাত্র ক্ষমতায় এসেছে। আসার পরপরই খুব খুব তাড়াতাড়ি এই ঘটনা ঘটে। কারা পরিকল্পনা করেছে কত দিন ধরে বা কত দীর্ঘমেয়াদে? এই ২ টা শক্তি আওয়ামী লীগ এবং ভারত তারা স্বাধীনতার পর থেকেই তারা চেষ্টা করেছিল পাকিস্তানের সময় যেটা ছিল ইপিআর বা রেঞ্জার এই বর্ডার ফোর্সটা ভারতের
যে বিএসএফ এটার থেকে সবসময় শক্তিশালী ছিল এবং কার্যকর, খুবই কার্যকর ছিল। পাকিস্তান বর্ডারে এখনো তারা কার্যকর। ৯ সালের আগে বাংলাদেশ বর্ডারটাও আমি মনে করি সাউথ এশিয়া শুধু না, বিশ্বের অনেক দেশের সাথে কম্পেয়ার করা যাবে যে এইটা একটা মানে খুবই ভোলাটাইল এবং বলবো মানে বর্ডার, যেখানে সবসময় কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। সেই বর্ডারে বাংলাদেশ এবং পাকিস্তানের বর্ডার যেটা ভারতের সাথে, এই বর্ডারে ওদিকে পাকিস্তানের রেঞ্জার এবং বাংলাদেশের বিডিআর অত্যন্ত কার্যকর ছিল এবং তারা একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে, অনেক ক্ষেত্রে আমি এটাও বলতাম যে বিডিআর ফোর্স এমনকি সেনাবাহিনীর থেকেও বেশি সাহসী এবং তারা কার্যকর ছিল বাস্তব ক্ষেত্রে ব্যাটল ফিল্ডে। এবং সেটার প্রমাণ বিডিআর হত্যাকাণ্ডের সময় সেনাবাহিনী প্রমাণ করেছে যে তারা দক্ষ না, যে কোনো সিচুয়েশন স্ট্রংলি এবং খুব দ্রুততার সাথে হ্যান্ডেল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সক্ষম না, তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি ভারত দীর্ঘদিন ধরে চাচ্ছিল বাংলাদেশ রাইফেলসে যেন কোনো মিলিটারি অফিসার না থাকে। তারা এটাকে সিভিল অফিসার শেখ মুজিবের সময় থেকে চেষ্টা করে, বাট সেনাবাহিনীর বা সেই সময়কার যারা সশস্ত্র বাহিনীতে সদস্য ছিল তাদের চাপে এই বর্ডার ফোর্সে সবসময় সেনাবাহিনী রাখা হয় পাকিস্তানের ট্রেন্ডে। সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে সবসময় বর্ডার কনফ্লিক্টে দেখা যায় যে ওরা যদি একজন বাংলাদেশিকে মারে, এরা এই পাশ থেকে 2 জন বা 3 জনকে মেরে তারপরে বিকালবেলা রিপোর্ট দেয়। আজকে সকালবেলা একজন আমাদের কৃষককে মারছে, আমরা একটা বিএসএফ একটা ভারতীয়কে মেরে এই যে 3 জন মারা গেছে, সন্ধ্যার সময় রিপোর্ট দিল। এই কার্যক্রমটা ভারত মেনে নেয়নি। তাহলে পরে আপনার কি মনে হয় যে সেই সম্ভবত 2001 সালে বা 99 সালের দিকে যে রৌমারি বা পাদুয়ার ঘটনায়, যেখানে ভারতের বিএসএফ বাংলাদেশ আক্রমণ করতে গিয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল, ওই ঘটনাটাই কি একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছে যে ইন্ডিয়াকে তখন ভাবাতে শিখিয়েছে যে এই বিডিআর এই স্ট্রাকচারে যদি থাকে তাহলে পরে আমরা যেভাবে বিএসএফ মার খেয়ে এসেছে ভবিষ্যতে এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে? ওই ঘটনা একটা প্রতিশোধ নিতে গিয়ে কি ভারত এই ধরনের একটা ম্যাসাকারের পরিকল্পনা করেছে বলে আপনার মনে হয়? অবশ্যই এটাই ছিল ট্রিগারিং পয়েন্ট। এই যে পাদুয়াতে যে একটা বিরাট এলাকা ভারত দখল করেছিল 71 সাল থেকে, ওটাকে এই জেনারেল এএলএম ফজলুর রহমানের সময় এই জায়গাটাকে আবার পুনর্দখল করে। এটারই প্রতিশোধ হিসেবে রৌমারিতে তারা একটা এলাকা দখলের চেষ্টা করে। কিন্তু এলাকার জনগণ এবং বিডিআরের যে সৈনিকরা ওই সময় বিওপিতে হাজির ছিল, এলাকার কৃষক বলবো, এই কারণে যে সে ভোরবেলা তার জমি চাষ করতে বা পানি দিতে যখন সে যায়, তখন দেখে যে একটা বিরাট সংখ্যক বিএসএফ বা ভারতীয়রা বর্ডার ক্রস করে এসছে এবং তাদের কেউ জানতে চায় যে বিডিআর ক্যাম্প কোথায়। সেই তার ইনস্ট্যান্ট বুদ্ধির কারণে সে কিন্তু ক্যাম্প যেদিকে ছিল ভুল পথে তাদেরকে ডাইরেক্ট করে, উল্টা দিকে তাদেরকে দেখায় যে এইদিকে ক্যাম্প। তখন বিডিআর ওই বিএসএফ সদস্যরা যখন ভুল দিকে যায়, সে দৌড়ে এসে ক্যাম্পকে অ্যালার্ট করে। ক্যাম্পে তখন কিন্তু টোটাল 20 জনের মধ্যে হয়তো 10 জন ছিল। এই 10 জনই এবং তারপরে আমরা জানি যে বিডিআর অনেক অল্প সংখ্যক জনশক্তি নিয়ে, তাদের ফোর্স নিয়েও এত বড় আক্রমণ তারা ঠেকিয়ে দিতে পেরেছে। এবং আপনার কাছে কি কোনো স্ট্যাটিস্টিক্স আছে যে ভারতের কতজন ওই যুদ্ধে মারা যায়? এটা নিয়ে অনেক রকম কনফিউশন আছে। আপনার কাছে কি কোনো স্ট্যাট আছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ভারতের তখন হয়? এটা তো ওই যে সংখ্যাটা তখন মিডিয়াতে এসেছিল তার থেকে কমপক্ষে 3 গুণ বেশি। যে ডেড বডি গুলো বাংলাদেশ রাইফেলস উদ্ধার করেছিল সেটাই মিডিয়াতে এসছে, বাট প্রকৃত ঘটনায় অনেক ডেড বডি, তার প্রায় 2 গুণ বা 3 গুণ ডেড বডি তারা নিজেরা সরিয়ে নিতে পেরেছিল। এটা কোনো সংখ্যা আসে নাই। আর মানে 20 জনের বেশি বিএসএফ সদস্য অ্যাট লিস্ট 70 জন হতে পারে। 70 জন বিএসএফ সদস্য মারা গিয়েছে হতে পারে। আর বাংলাদেশের সাইডের ক্ষয়ক্ষতি কি পরিমাণ ছিল? বিডিআর 2 জন সৈনিক মারা গেছে, 2 জন সৈনিক মারা গেছে, তাও তাদের এটা বলবো যে যখন তারা ডেড বডি উদ্ধারের জন্য ফায়ার করতে বলে, সিজ ফায়ার করতে বলে, সেই সময় বিডিআর ফায়ার বন্ধ করলে ওই মুহূর্তে তারা আবার ফায়ার করে আমাদের 2 জন সৈনিককে বিডিআর কে নিহত করে। এটাও কিন্তু তাদের বলতে হবে, বিট্রে বলতে হবে। রাইট। আমি একটু ঘটনাটা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছি আপনার পার্সপেক্টিভ থেকে। তাহলে পরে আপনি যেটা বলছেন যে পাকিস্তান আমল থেকেই, তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের এই বর্ডারে যেই বাহিনী ছিল তখন থেকে ইফেক্টিভ। তো ইন্ডিয়া আগে থেকে এটার প্রতি একটা নজর ছিল এবং এই রৌমারির ঘটনায়
এবং পাদুয়ার ঘটনায় যখন বিএসএফ এর ৬০ জনের অধিক বিএসএফ সদস্য বিডিআর এর হাতে নিহত হয়, সেটাই ছিল ইন্ডিয়ার জন্য একটা ট্রিগারিং পয়েন্ট। তারপর থেকে তারা প্ল্যান করছে, সেই ২০০১ সাল থেকে তারা প্ল্যান করছে। ২০০৯-এ এসে তারা এটা এক্সিকিউট করলো, তাই তো একটা রিভেন্স নিল এবং অনেক কিছু সুদূর প্রসারী পরিবর্তন আনলো ফোর্সের নামটাই চেঞ্জ হয়ে গেল। না, তখনই তাদের ইন্ডিয়ান তখনই কিন্তু তাদের এটা ওয়াদা ছিল, তারা বলেছে যে এই ঘটনার বদলা নেওয়া হবে রাইট এবং নাম পাল্টাবে, এটাই কিন্তু তাদের ইয়ে ছিল। এবং এই পরিকল্পনাটা কিন্তু ৭ সালের থেকেই শুরু হয়, এই ব্যাপক আচ্ছা পরিকল্পনাটা। এবং আওয়ামী আচ্ছা লীগকে ক্ষমতায় আনা হবে, কি কন্ডিশনে আওয়ামী লীগ আসবে, কি কন্ডিশনে মইনু আহমেদ বেঁচে কোন রকম সেফ এক্সিট পাবে, সেই কন্ডিশন গুলো সেট হয় ভারতের মাটিতে। আমার আমার যে প্রশ্নটা আপনার কাছে ছিল, আপনি দুটো পক্ষ বলছিলেন, একটি ভারত, একটি আওয়ামী লীগ। ভারতের উদ্দেশ্যটা তো ক্লিয়ার হলো, রিভেন্স এবং তাদের স্বার্থ। না, এটার সাথে আওয়ামী লীগ ইয়ে তো আছে, এটার সাথে আপনার সশস্ত্র বাহিনীকে নিষ্ক্রিয় করাটাও ছিল। জি, ভারত কোনোভাবেই আওয়ামী লীগ তো চাইতো না যে বাংলাদেশ। বাংলাদেশের একটি রাজনৈতিক দল এবং তারা তখন ক্ষমতায় এসেছে, বাংলাদেশের দায়িত্ব তাদের। জি, তারা তো ইন্ডিয়ার রাজনৈতিক দল না, বাংলাদেশের রাজনৈতিক দল। জি। আওয়ামী লীগ কেন, আপনার দৃষ্টিতে আমি বুঝতে চাচ্ছি, আওয়ামী লীগ কেন ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে নিজের দেশের ফোর্সকে এত বড় একটা হত্যাযজ্ঞ হতে দিবে? সেনাবাহিনীতে ৫৭ জন অফিসার মেরে ফেলা, বিডিআর এর মতো একটি ইফেক্টিভ বাহিনী ধ্বংস করে দেয়া, বাংলাদেশের রাজনৈতিক দল হয়ে আওয়ামী লীগ কেন এই ষড়যন্ত্রে হাত মেলাবে? আপনার আপনার পার্সপেক্টিভ কি? আপনাকে তাহলে আবার ওই ৭১ সালেই ফেরত যেতে হবে। আচ্ছা, কাইন্ডলি তাজউদ্দিন সংক্ষেপে সাহেব একটু যে আমাকে একটু বলেন। তাজউদ্দিন সাহেব যে চুক্তি স্বাক্ষর করেছিলেন, ওটার মধ্যে লেখা ছিল বাংলাদেশে কোনো সশস্ত্র বাহিনী থাকবে না, একটা আচ্ছা, প্যারামিলিটারি ফোর্স থাকবে। কিন্তু যারা মিলিটারি যারা ছিল, প্রেসিডেন্ট জিয়া, জেনারেল শফিউল্লাহ এন্ড আদার্স, তারা কিন্তু ওই জিনিসটা কার্যকর করতে দেন নাই। তো সুতরাং হুম, হুম, শেখ মুজিবুর রহমানও কখনো চায় নাই যে বাংলাদেশে একটা কার্যকর, এবং উনিও দাবি করেছিলেন যে পাকিস্তানের মতো যেন কোনো সেনাবাহিনী বাংলাদেশে না হয়। এই জন্যই উনি রক্ষী বাহিনীকে প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেই সেনাবাহিনী তার বাবাকে হত্যা করে, শেখ হাসিনার বাবাকে। এবং জি, পরবর্তীতে তারা অনেকবার রাষ্ট্র ক্ষমতা নেওয়ার চেষ্টা করে এই সেনাবাহিনীর মধ্যে অভ্যন্তরের চেষ্টা করে। হুম, হুম, প্রেসিডেন্ট জিয়ার সময় উনি মাত্র 76 থেকে 81 সাল পর্যন্ত এই সময়ে, এই ৫ বছরেরও কম সময়ে দায়িত্ব থাকাকালীন হুম, ৫০ থেকে ৬০ টা কুয়ের অ্যাটেম্প্ট হয়। লাস্টটাতে উনি মৃত্যুবরণ করেন। উনাকে হত্যা হুম, করা হুম, হয়। এই বিষয়টাই কিন্তু তারা বরাবরই চেষ্টা করে আসছে সশস্ত্র বাহিনীকে নিষ্ক্রিয় করা এবং আ যাতে একটা কার্যকর সেনাবাহিনী বাংলাদেশ না দাঁড় করাতে পারে। এই হুম, হুম, ক্ষোভটা ছিল। সুতরাং এই পয়েন্টটা যখন এক হয়, ভারত চায় না বাংলাদেশে কোনো এফেক্টিভ সেনাবাহিনী থাকুক। পাকিস্তানের মতো আরেকটা ফোর্স বা দেশ এখানে, যে কারণে বাংলাদেশকে আলাদা করা হয়েছে, ইস্ট পাকিস্তানকে পাকিস্তান করা হয়েছে বা বাংলাদেশ করা হয়েছে, সেটা ব্যর্থ হবে যদি বাংলাদেশ একটা শক্ত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে পারে। তো সেই জি, পরিপ্রেক্ষিতে তাদের একটা এইম ছিল, এটার বর্ডার ফোর্সও দুর্বল থাকবে, সেনাবাহিনীও দুর্বল থাকবে। সেরিমনিয়াল একটা বাহিনী থাকবে। জি, সেটাকে নিশ্চিত করার জন্যই, এবং হাসিনার স্বার্থ হচ্ছে তার বাবাকে হত্যা করেছে এবং ভারত চায় না, তারাও চায় না যে একটা কার্যকর সশস্ত্র বাহিনী থাকুক। কেননা এই স্বৈরাচারের শাসনটাকে স্থায়ী করতে হলে অবশ্যই সশস্ত্র বাহিনীকে দুর্বল রাখতে হবে। দুর্বল করতে হবে। তাহলে আপনি বলছেন যে শেখ হাসিনা, আ আ ফ্যাসিস্ট সরকারের যে প্রধান, শেখ হাসিনা তৎকালীন, এবং ইন্ডিয়ার গোল অনেকটা একই রকম। জি, একটা হচ্ছে রিভেঞ্জ, বাংলাদেশ সেনাবাহিনীর উপর ২ পক্ষেরই ক্ষোভ আছে। জি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আ যেটা ঐতিহাসিক একটি যোগসূত্র। জি, ৭১ সালে ইন্ডিয়ার আম আম সাহায্যের একটি প্রতিশ্রুতি ছিল, বাংলাদেশে আ সশস্ত্র বাহিনী থাকতেই পারবে না। প্যারামিলিটারি বাহিনী থাকবে এবং শেখ মুজিবুর রহমান, আপনি ভাষ্যর মতে, উনিও সে ধরনের চিন্তাভাবনাই ছিল। পরবর্তীতে আবার এই আ আর্মি শেখ মুজিবকে হত্যা করে। সব মিলিয়ে এই যে ২ টি পক্ষ, ভারত এবং আওয়ামী লীগ, তাদের কমন শত্রুতে পরিণত হয় সেনাবাহিনী এবং এই রিভেঞ্জ এর ঘটনাটাই ঘটে হচ্ছে ২০০৯ সালের জি। ২৫ এবং ২৬ ফেব্রুয়ারিতে বিডিআর ম্যাসাকারের মাধ্যমে। আপনি কি সেটাই বলছেন? সেটা মানে এটা কতটা ভয়ংকর চিন্তা করতে হবে। ৭৫ সালে যারা তার বাবাকে মেরেছিল, তাদের একটা অংশকে কিন্তু আ বা পুরোপুরি আইনি প্রক্রিয়া ছাড়াই এবং ইনডেমনিটি সত্ত্বেও এটাকে বাতিল করে তাদেরকে আ ফাঁসি দেওয়া হয়। যারা হুম, দেশে হুম। ওই সময় ইনডেমনিটির আদেশকে বাতিল করে। এ জি। সত্ত্বেও কিন্তু তার ক্ষোভটা শেষ হয় নাই। হুম, সেনাবাহিনীকে হুম। ধ্বংস করার যে ক্ষোভটা তার ছিল, সেটাকে উনি কার্যকর করেছেন।
জি। তো আপনার ক্ষেত্রে আমি আমি যেটা জানতে চাই সেটি হচ্ছে যে বিডিআর এর ঘটনায়, বিডিআর হত্যাযজ্ঞের ঘটনায় সেনাবাহিনীর মধ্য থেকে এখন যেটা উঠে আসছে যে আর্মি অফিসারদের অনেকেই সাহায্য সহযোগিতা করেছে, পরিকল্পনার মধ্যে ছিল। সাবেক তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈনের কথা এখন স্পষ্টভাবে আসছে। আপনার দৃষ্টিতে বিডিআর এর এই হত্যাযজ্ঞে সেনাবাহিনীর অ্যাক্টিভ অফিসাররা তখন জড়িত ছিল নাকি ছিল না? আমি মনে করি যে গোয়েন্দা বাহিনীর একটা অংশ সক্রিয়ভাবে জড়িত ছিল। সেটার মধ্যে কোন গোয়েন্দা বাহিনী? আপনি কি ডিজিএফ এর কথা বলছেন? ডিজিএফআই জি। মোল্লা ফজলে আকবর, এটা তার ডকুমেন্টারি প্রমাণ আছে যে উনি এই ঘটনার ঠিক পূর্ব মুহূর্তে উনি সিঙ্গাপুরে ছিলেন এবং সেখানে জানা যায় যে উনি জয়ের সাথে, শেখ হাসিনার ছেলে জয়ের সাথে উনি লাস্ট কোঅর্ডিনেশন মিটিংটা করেন। তার আগে সোহেল তাজ ভারত সফর করে এবং আমেরিকায় ছুটি যাওয়ার নামে সে একটা বাংলাদেশ বিমানের ঢাকা, সিলেট, লন্ডনগামী একটা প্লেনে উঠে উনি আমেরিকা যাওয়ার চেষ্টা করেন, যেটাও অস্বাভাবিক। বাংলাদেশ হুম। থেকে আমেরিকা যাওয়ার রুট কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশ বিমান না। কেননা ডাইরেক্ট কোনো ফ্লাইট ছিল না ওই সময়। তো জি। সুতরাং দুবাই, কাতার নাইলে সিঙ্গাপুর, মালয়েশিয়া কোনটা, যে এই সমস্ত রুট ছিল যে কেউ ওয়েস্ট কোস্ট বা ইস্ট কোস্টে যারা যেতে চায়। কিন্তু উনি এই সন্দেহজনক একটা ফ্লাইটে ওঠেন এবং যেটা জানা যায় যে উনি ঢাকা থেকে সিলেট যখন নামে প্লেনটা, তখন উনি নেমে যান ওনার ইমিগ্রেশন আউট থেকে ঢাকায়। এবং এই দুর্ঘটনার পরে আবার ওনাকে হেলিকপ্টারে করে সিলেট নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে উনি আবার ইয়েতে ফেরত যান। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। যদি আমরা ধরে নিই যে এই ঘটনার সময় উনি আমেরিকাতেও ছিলেন, এটা কিন্তু সরাসরি তার ডিপার্টমেন্টের একটা বড় ধরনের দুর্ঘটনা। কিন্তু উনি দীর্ঘ হুম। সময় পরে ছুটি কাটিয়ে আসলেন যে উনি ঘটনার খবর পেয়ে শেখ হাসিনাকে ফোন করেছিলেন। আপা বলেছেন, "তুমি থাকো, তোমার আসার দরকার নেই।" আমি মনে করি যে এটা দায়িত্ব অবহেলা এবং অবশ্যই যদি উনি রিয়েলিও আমেরিকায় থাকেন, এই ঘটনা শোনার পরে দ্রুত ছুটি শেষ করে বাতিল করে আ আম ঢাকায় ফেরত না আসাটাই প্রমাণ করে যে সে এটার সাথে জড়িত ছিল এবং তার বিষয়ে যে সন্দেহটা আছে এটা জি। সত্যি। উনি যদিও যেহেতু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, উনার পাসপোর্টে কিন্তু আমেরিকার একটা সিল দিয়ে উনি সবাইকে দেখানোর চেষ্টা করে এবং ফেসবুকেও আপলোড করে যেটা সে সত্যিই আমেরিকা গেছে। আমিও এটাকে কমিশনে চ্যালেঞ্জ করেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আপনি আমেরিকান ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে সরাসরি আ বা চিঠি লিখে তাদের থেকে কনফার্ম না করবেন, ততক্ষণ পর্যন্ত নিশ্চিত না সোহেল তাজ কবে আমেরিকা গিয়েছিল বা এক্সাক্টলি ওই ২১ তারিখ বা ২২ তারিখ উনি আমেরিকা গিয়েছিলেন কিনা। এই প্রমাণ কমিশন করতে পারছে কিনা আমার সন্দেহ আছে। জি। আপনি কয়েকজনের নাম বলছেন। এর মধ্যে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের কথা আপনি বলেছেন। জি। আপনি কি আমাদেরকে আরো কিছু নাম বলবেন? যে অ্যাক্টিভলি এই ঘটনাটা ঘটার আগে থেকেই কারা জানতো এবং ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বাংলাদেশের পক্ষ থেকে? আপনি কি বলবেন? আপনার কি মনে হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতেন এবং কোঅর্ডিনেশন করেছেন? এইটার ঘটনার কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা, যাকে আগেই রাজি করানো হয়েছে যে এরকম সে বাহিনীকে দুর্বল করতে এবং বিডিআর কে দুর্বল করতে এই ঘটনা ঘটানো আর হবে। আর কারা, কারা? তারেক সিদ্দিকী সেনাবাহিনী ছিলেন তার জি। আত্মীয় এবং সিকিউরিটি অ্যাডভাইজার তারেক সিদ্দিকী এবং রাজনৈতিক দলের একটা বিরাট অংশ, যেটার মধ্যে শোনা যায় যে সোহেল কি বলে তাপস, নানক আজম, তারপরে শেখ সেলিম, তোরাবালি তোরাবালি তো মানে নিচের পর্যায়ে। আমি রাজনৈতিক এক্সিকিউশন। নেতৃ পর্যায়ে জি। প্রায় ১২ জন এমপি ২৫ এবং ২৬ তারিখে নির্বিঘ্নে তারা পিলখানা প্রবেশ করছে এবং বেরিয়েছে। দীর্ঘ সময় ভিতরে থাকতে আবার চলে আসছে। এরা কেন ভিতরে ঢুকছে, কি করছে, কাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে, কোন হত্যাকাণ্ড তারা প্রতিরোধ করছে বা কি করতে পারছে, এটার কোনো প্রমাণ তাদের নাই। কিন্তু তারা না আপনার আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের যে নেতাদের নাম এখন আসছে বা আপনি বলছেন জি। তারা এই বিডিআর হত্যাকাণ্ডের আগে থেকেই জানতেন যে এই ধরনের একটা ঘটনা ঘটবে এবং তারা অ্যাক্টিভলি সেখানে পরিকল্পনায় ছিলেন? কেউ হয়তো ৬ মাস আগে জানে, কেউ ২ মাস আগে জানে, কেউ ১ মাস আগে জানে, কেউ ৭ দিন আগে জানে, কেউ ৩ দিন আগে জানে। বা ঘটনার সময় বলা হয় তোমরা যাও ওর সাথে, হি নোজ, তোমরা তাকে হেল্প করো। এভাবে অনেককে ইনক্লুড করা হয়েছে। বাট জেনারেল মঈন কি এটার সাথে জড়িত? এই হত্যাকাণ্ডের সাথে কি জেনারেল জেনারেল মঈন জড়িত? মঈনকে, এটা তো আমি মনে হয় ওই যে কোয়ালিশন, কি বলে একটা ইয়ের, প্রণব মুখার্জির একটা বই আছে না? জি।
যে তার ভারতের সাবেক রাষ্ট্রপতি, জি। ভারতের সাথে উনি কিন্তু বলেছেন যে মঈনু আহমেদ যখন ভারত সফর করে এবং ৬টা ঘোড়া উপহার নিয়ে আসে তখনই সে যখন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ করে তখন তাকে কন্ডিশন দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগকে যদি ক্ষমতায় আনে তাকে সেফ এক্সিট দেওয়া হবে, তাকে টাকা দেওয়া হবে এবং তার ব্যাপারে কোন রকম কার্যক্রম গ্রহণ করা হবে না। এবং অত্যন্ত দুঃখজনক বিষয়, এই জেনারেল মঈন ব্রিগেডিয়ার হিসেবে ৯৬ সালে যখন জেনারেল নাসিম অভ্যুত্থানের চেষ্টা করেন তখন উনি সাভার ক্যান্টনমেন্টে এবং উনাকে আদেশ দেওয়া হয়েছিল ময়মনসিংহ থেকে যেন কোনো মিলিটারি ট্রুপস ঢাকায় জেনারেল নাসিমকে হেল্প করতে না আসতে পারে। ওনাকে সকাল 8:30টায় আদেশ দেওয়ার পরে উনি প্রায় ১১টা পর্যন্ত মিসিং হয়েছিলেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটা ব্রিগেড কমান্ডার আদেশ নেওয়ার পরে যদি তাকে খুঁজে না পাওয়া যায়, এটা তো আমি মনে করি ব্যাটল ফিল্ডে যেটা বলে এলওবি বলে, ব্যাটল ফিল্ড ছেড়ে যাওয়া মানে পালিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া একটা গুরুতর অপরাধ, শাস্তি মৃত্যুদণ্ড। ওই সময় পরবর্তী সরকার, রাজনৈতিক সরকার এসে যদি তাকে বিচার করত তাহলে তো চাকরি চলে যাওয়ার কথা, জেল হওয়ার কথা, সেটা না হয়ে তাকে সেনাপ্রধান করা হয়েছে। জি, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার টাইমের কে রেসপেক্ট করতে চাই। আমার আরো কয়েকটি বিষয় একটু জানার আছে, সংক্ষেপে যদি আপনি আমাকে বলতেন। ভারত আওয়ামী লীগ, আমরা তাদের মোটিভটা ক্লিয়ার হলাম, তাদের কার্যকারণটা আপনার কাছ থেকে জানলাম। সেনাবাহিনীর যারা জড়িত ছিল বলে আপনি বলছেন, জেনারেল মঈন সহ যারা অ্যাক্টিভ অফিসার, আকবরের কথা আপনি বলছেন, তারা সেনাবাহিনীর সদস্য হয়ে, অফিসার হয়ে তাদের ব্রাদার অফিসারদেরকে এইভাবে হত্যাকাণ্ডের সাথে কিভাবে জড়িত হলো? তাদের মোটিভটা কি? এটা কি গ্রিড, টাকা, না কি আসলে? প্রথম বিষয় হচ্ছে যে এরা যদিও এদের একাডেমিক ক্যারিয়ার হয়তো ভালো ছিল, এরা খুব অ্যাম্বিশাস, ওভার অ্যাম্বিশাস ছিল অনেক ক্ষেত্রে। যারা দুর্বল, চারিত্রিক দুর্বলতা যাদের ছিল, বিশেষ করে যারা বিভিন্ন সময় ভারতে পোস্টিং গিয়েছে বা প্রশিক্ষণে গিয়েছে, তাদেরকেই ওখান থেকে হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ বিভিন্নভাবে তাদেরকে ট্র্যাপ করা হয় এবং তাদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে। আমরা যদি পরবর্তী 16 বছরে যে সমস্ত সামরিক অফিসার সরাসরি বিভিন্ন রকম গুম, খুন এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, রাজনৈতিক কার্যক্রমে, দুর্নীতির সাথে, রাজনৈতিক সরকারকে দুর্নীতি করতে যারা সহায়তা করছে, সবারই কিন্তু কোনো না কোনো দুর্বলতা সরকারের কাছে বা রয়ের কাছে জানা ছিল, বা তাদের ওই টুলটা তারা ইউজ করে, তাদেরকে ব্যবহার করে। এই বিনিময়ে অনেক অযোগ্য অফিসার, যাদের মেজর হিসেবে রিটায়ার করার কথা, লেফটেন্যান্ট কর্নেল হিসেবে রিটায়ার করা, তারা জেনারেল হিসেবে রিটায়ার করছে, এমনকি সেনাপ্রধান হয়েছে। এটা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য একটা লজ্জাস্কর বিষয় এবং এই কলঙ্ক মুক্ত হওয়ার জন্য এই তদন্ত হওয়া উচিত না। এই তদন্ত শেষ করে বিচারটাও শেষ করতে হবে। এদেরকে যদি এক্সাম্পলারি পানিশমেন্ট না দেওয়া যায় তাহলে আবারও একটা এই ধরনের দুর্ঘটনা ঘটবে, যেটার পরিণতি আরো খারাপ হবে। এর পরের বার কিন্তু 57 জন মারা যাবে না, এটা 570 জন মরতে পারে বা তার বেশিও মরতে পারে। এটা খেয়াল রাখতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনুষ্ঠানের শুরুতে মেজর তানভীরের কথা বলছেন। দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, মেজর তানভীর বিডিআর এর এই হত্যাযজ্ঞে একজন সেনা অফিসার, একজন ভিকটিম, 57 জনের একজন। আমরা মেজর তানভীরকে নিয়ে একটা আলাদা এপিসোড করব আমাদের এই অনুষ্ঠানে, এবং আমরা আশা করি যে আপনি সেখানে কন্ট্রিবিউট করবেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে মেজর তানভীরের ওয়াইফ তাসনুবা মাহা, উনি আগে একবার এসেছেন, ইন্টারভিউ দিয়েছেন। আমরা তাকে আবারও ইনভাইট করবো এই বিষয় নিয়ে আরেকটু কথা বলার জন্য। সংক্ষেপে আপনার কাছ থেকে একটু জেনে নেই, আমরা জানি যে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, 3 মিনিট আছে, আমি আপনার সময়কে রেসপেক্ট করতে চাই। সংক্ষেপে আপনার কাছে কি মনে হয়, ঘটনাটা কি? একটি পক্ষ, মেজর তানভীরের ওয়াইফ, সম্মানিত ওয়াইফ, উনি যেটা বলছেন এখন, যে মেজর তানভীর তখন পর্যন্ত বেঁচে ছিল, তাকে বিডিআর এর একজন জওয়ান তাপসের গাড়িতে তুলে দিয়েছে এবং তাপস তাকে কোথাও নিয়ে গিয়েছে, উনি সেটা বলছেন। প্রতিষ্ঠিত মত যেটা বলা হচ্ছে যে একটা লাশকে মেজর তানভীরের লাশ বলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়, তাকে কবর দেওয়া হয়, তখন তাদেরকে ভয়ভীতি দেখানো হয় যে তোমরা যদি এটাকে মেজর তানভীরের লাশ হিসাবে গ্রহণ না করো এখন, তাহলে পরে আমরা বলবো যে মেজর তানভীর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, সে এখন পলাতক আছে। আপনার দৃষ্টিতে ঘটনাটা আসলে কি? এই যে ধোঁয়াশা তৈরি হয়েছে, খুব সংক্ষেপে, আমরা একটা আলাদা এপিসোড করবো এটা নিয়ে, সংক্ষেপে একটু বলবেন যে আপনার মতামতটা কি আসলে এই ধোঁয়াশার মধ্যে, আপনি কি ভাবেন? এই তানভীরের বিষয়টা হচ্ছে, আপনাকে তাহলে আবার ওই রৌমারিতে চলে যেতে হবে। জেনারেল শাকিল যখন সেক্টর কমান্ডার ছিল সেই সময় সেও বিডিআর এ পোস্টিং ছিল এবং সেই সময় বেশ কিছু স্পেশাল অপারেশনে তানভীর জেনারেল শাকিলের সাথে, তখন কর্নেল শাকিল, তার সাথে কাজ করেছিল এবং রৌমারির ঘটনার সময় কিন্তু প্রকৃত যে যার আদেশে নিয়ন্ত্রণে কাজটা হয়, রৌমারির ঘটনাটা ঘটে, যদিও বিওপির মূল কৃতিত্ব
যেখানে যে ২ জন শহীদ হয়েছে আজ পর্যন্ত জাতি তাদেরকে রিকগনাইজ করে নাই। এটা জাতির জন্য একটা বিরাট ক্ষোভ। যে দেশে বীরকে শ্রদ্ধা না করবে সে দেশে বীর সৃষ্টি হবে না। এই হুম, হুম। সশস্ত্র বাহিনীর এই দুর্বল অবস্থার কারণ ওইটা। দ্বিতীয় হচ্ছে তারা যে তারা তারা বীরশ্রেষ্ঠ না কেন? আসলে যে ২ জন সেটাই তো শহীদ আমার হয়েছে এখনো তারা প্রশ্ন। বীরশ্রেষ্ঠ না আমার কেন? এখনো দাবি জি। এবং সেটার এবং বাহিনীকে ধ্বংস করার জন্য ব্যাপক সংখ্যক নিরীহ বিডিআর সদস্যকে জেলে রাখা হয়েছে এবং অনেককে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। এই সাক্ষী যারা চক্ষুষ সাক্ষী যারা সঠিক সত্য কথা ইনস্ট্যান্টলি বলেছে নিরীহভাবে যে আমি বললে হয়তো সরকার সঠিক তথ্যটা জানতে পারবে। কিন্তু ঘটনা হুম, ঘটেছে তাদেরকে সাথে, সাথে ২য় পর্যায়ে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। তাদেরকে বুঝে জি। ওঠার আগে তাদেরকে হত্যা করা হয়েছে। তানভীরের হুম, বিষয়টা হচ্ছে এটা যে তানভীরকে স্পেশালি টার্গেট করা হয়েছিল যে তাকে অবশ্যই তাকে নিশ্চিত করতে হবে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে এখনো নিশ্চিত না। কিন্তু তার যে ডেড বডিটা দিয়ে তানভীরের ওয়াইফ বা ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা হয়েছে তানভীরের বয়স ২৮-৩০ হবে। তার যে হাইট ছিল তার থেকে ডিফারেন্ট হাইটের এবং ডিফারেন্ট বয়সের একটা ডেড বডিকে তাকে দিয়ে বোঝানো হয়েছে যে এটা তোমার তানভীরের এবং সেটার জন্য প্রয়োজনীয় রিপোর্টও তারা তৈরি করে ফেলছে। যেহেতু সবকিছু তাদের নিয়ন্ত্রণে। এই হুম, পরিস্থিতিতে যেহেতু ওয়াইফ এবং ফ্যামিলি এটাকে রিগ্রেট করছে। জোরপূর্বক একটা বডিকে দাফন করা হয়েছে। আমি কমিশনকে স্পষ্টভাবে বলেছিলাম যে ৭৪ জন কিন্তু মারা যায় নাই। ৭৪ জনের হুম, হুম। অধিক মারা গেছে যাদেরকে হিসেবেও নেওয়া হয় নাই। একটা হচ্ছে বিডিআর কে ধরার পরে আটকানোর পরে তাদেরকে সাক্ষীদেরকে হত্যা করা হয়েছে। সেটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে এই অ্যা উম ২৬ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত বিডিআর সদস্য অনেকে মারা গেছে। তার মধ্যে এসএম একজন ছিল। তাকে আ বীরত্বের একটা প্রমাণ হিসেবে রাখা হয়েছে। তার সাথে একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল আওয়াল। আমি এই নামটা বলে কমিশনকে বলি, তার মৃত্যু কারণ এবং সে তার অবস্থানটা নিশ্চিত করলে আপনি জানতে পারবেন যে ৭৪ না এটা ৭৫ না ৮৫ না কতজন অ্যাকচুয়ালি মারা গেছে। এই ডেড বডি গুলাকে ঠিক ওই আ আ ওই হেফাজত হত্যার মতো গায়েব করা হইছে। জি। কিছু ডেড বডি গায়েব করে ফেলা হয়েছে যেটা সন্দেহ করা হয়। কমিশন আমার মনে হয় না যে এ ব্যাপারে কোন তথ্য আ বের করতে পারছে। এবং এই কারণে আপনার কি মনে হয় যে মেজর তানভীর আসলে তখন নিহত পরে হত্যা হয়েছেন? করা শহীদ না তখন না পরে করা হয়েছে। তাকে তাপসের গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে এবং এটার চক্ষুষ সাক্ষী আছে। কোথায়, একাধিক সাক্ষী। কোথায় হত্যা করা হয়েছে? মানে তাকে এইটা যদি অনেক বিডিআর থেকে নিয়ে যেহেতু যাওয়া হয়? তাপসের গাড়িতে ওঠানো হয়েছে, তাপস কোথায় নিয়ে তাকে কিভাবে রাখছে, কি করছে এটা তাপসই বলতে পারবে। আচ্ছা, এবং এটার আচ্ছা। ১ম যে সাক্ষী ছিল তাকে কিন্তু হত্যা করা হয়েছে। যে হুম, হুম, হুম। প্রকাশ্যে বলছিল যে তাকে উঠায় নিতে দেখছি। আরো যারা জি। আছে তারা এখন ওই এই নিজেদেরকে ইয়েতে নিয়ে গেছে। গোপন করে ফেলছে যাতে মেজর তানভীরের লাশ কোথায় গুম করা হয়েছে? আপনার কোনো এটা আইডিয়া এটা আছে? মানে একটা ডেড বডি অফিসিয়ালি তো আম আ দাফন করা হয়েছে। সে জি। কিন্তু কিন্তু সেটা তো আপনি প্রকৃত বলছেন মেজর তানভীরের ডেড বডি না। আমি কমিশনকে এটাও সাজেস্ট করছিলাম যে ওইখানে এখন যদি আমরা সরকার যদি নিরপেক্ষভাবে তার ডিএনএ টেস্ট করে হয়তো দেখা যাবে এটা অন্য কোনো সিভিলিয়ান বা অন্য কারো আ বিডিআর সদস্যের ডেড বডি হবে। জি, জি। এটা কিন্তু এখনো আমি মনে করি এই কমিশনও আ এ ধরনের কোনো সম্ভাবনা আছে যে মেজর তানভীরকে তাপস আসলে তার গাড়িতে নিয়ে আমরা তো জানি যে অনেককে তখন ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হতো। যেমন মাওলানা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালিকে গুম করে ইন্ডিয়া থেকে উদ্ধার করা হয়েছে। বিএনপি আমার নেতা মনে হয় না যে তাকে সালাউদ্দিন আহমেদকে বাঁচিয়ে রাখা ইন্ডিয়া হয়েছে। থেকে উদ্ধার করা হয়েছে। আপনার কি মনে হয় যে মেজর তানভীরকে তাপস তার গাড়িতে নিয়ে সামহাউ ইন্ডিয়ার কোন কারাগারে সে এখন বন্দী আছে এখনো? না, না তার তার দ্বারা কিছু তথ্য উদ্ধারের করে তারপরে তাকে হত্যা করা হয়েছে। আপনি এ ব্যাপারে নিশ্চিত? আমার ধারণা, নিশ্চিত না। আচ্ছা, আচ্ছা। আম আ উইথ দ্যাট নোট আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার আছে আমাদের। আমরা আশা করছি যে আমাদের ফিউচার এপিসোড গুলোতে আপনি দয়া করে একটু কন্ট্রিবিউট করবেন আপনার মূল্যবান সময় থেকে। আজকে অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। আম আম এবং উইথ দ্যাট নোট I would like to conclude. Thank you so much, ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড মোহাম্মদ হাসান নাসির আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনি নিশ্চয়ই আমার নামের সাথে খেয়াল করেছেন PNG 2.0 আমি জি, এই আমি আমি ধরনের আসলে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। আমি আসলে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি যে আপনার নামের সাথে যে PNG 2 একটু ব্যাখ্যা করবেন? এবং আমি যতটুকু জানি যে আ আপনাকে সেনানিবাসগুলোতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একটু কাইন্ডলি একটু বলেন তো মানে ঘটনাটা কি আসলে? এই বিষয়টা হচ্ছে যে আমি ওই বিডিআর এর এই তদন্ত রিপোর্ট থেকেই কিন্তু আমি স্বৈরাচার যখনও সরকার তার কার্যক্রম শুরু করে মাত্র, তখনই কিন্তু আমি জি, তাদেরকে থাম্ব ডাউন দেই। এইটার ১ম আমি নোট অফ ডিসেন্ট দিয়ে এই সরকারকে প্রতিবাদ করি।
সেই থেকেই কিন্তু তারা আমাকে বিরোধী পক্ষ মনে করে, বাট সরাসরি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, বিকজ আমি জানি যে তখন আমার জন্য কথা বলা সঠিক সময় না। সেই জন্য আমি চুপ ছিলাম, এবং আমি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে যখন তারা আমাকে কোথাও কোনো কাজ করতে দেয় না, কোনো কাজ আমাকে চাকরি করতে দেয় না, যেখানে আমি কাজ করতে যাই সেখানে তারা বাধা দিয়ে আমাকে চাকরিচ্যুত রাখে। সুতরাং 15 সাল থেকে আমি 10 সালে রিটায়ার করার পরে 15 সালের ফেব্রুয়ারি থেকে আমি বাসায় মানে বাড়িতে বসা। সেই পরিস্থিতিতে আমি আস্তে আস্তে আবার অর্গানাইজড হই এবং সশস্ত্র বাহিনীর সদস্য, রাজনৈতিক সদস্য এদের সাথে যোগাযোগ শুরু করে কাজ করি। বাট জুলাই আন্দোলন শুরু হলেই কিন্তু আমি সক্রিয় হয়ে মাঠে নেমে যাই। আগে টক শো করতাম, প্রতিবাদ করতাম। আমরা দেখেছি জুলাই আন্দোলনের সময় আমরা আপনাকে দেখেছি, আপনি সহ হাসিনুর রহমান সহ অনেকেই আপনারা তখন রাস্তায় নেমে জি, আয়নাগরের বন্দীদেরকে বের করে আনার জন্য সেখানে গিয়েছেন। আমার মনে আছে, আমরা জি। দেখেছি আপনাকে এই তখন। ঘটনায় যখন আমি কার্যক্রম শুরু করি, এটার একটা অংশ ছিল আজকের এই তদন্ত কমিশনের রিপোর্ট, আর একটা ছিল একটা ব্যাপক সংখ্যক অফিসার, হাসিনা প্রায় 400 থেকে 600 অফিসারকে বঞ্চিত করে, মানে হাসিনার সরকারের বিরোধী কথা বলার জন্য, কাজ করার জন্য তাদেরকে চাকরিচ্যুত করা হয়, হত্যা করা হয়, এমনকি হত্যা পর্যন্ত করা হয়। মেজর জাহিদকে হত্যা করা হয়। মেজর জিয়াউল হক একটা খুবই প্রতিভাবান একটা অফিসারকে, তার বিরুদ্ধে 3টা মৃত্যুদণ্ড দিয়ে তাকে দেশ ছাড়া করা হয়েছে। সে ব্যাপারে এখনো সরকার এই সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে আমি আন্দোলন করি, গুমের বিরুদ্ধে আন্দোলন করি, বঞ্চিত অফিসারদের পক্ষে আমি কাজ করি, আন্দোলনে যোগ দেই। এই কার্যক্রম সবগুলোই কিন্তু সশস্ত্র বাহিনীর অফিসারদের বিরুদ্ধে যায়, এবং সেটার সাথে বর্তমানে যারা কমান্ডে আছে, হাসিনা পালিয়ে গেলেও কিন্তু স্বৈরাচারের সিস্টেম কিন্তু বাংলাদেশে রয়ে গেছে, এবং সব থেকে বেশি ইনট্যাক্ট এবং আরো অধিক পাওয়ারফুল অবস্থায় সশস্ত্র বাহিনীতে আছে। এই বাহিনী, এই ফোর্সটা আমার এই কার্যক্রমটা সহ্য করতে পারে না, কারণ কমিশন আলটিমেটলি হয়েছে এবং অনেককেই দোষী করতে পেরেছে। বঞ্চিত অফিসারদের রিপোর্ট হয়েছে, আংশিক হলেও, ত্রুটিপূর্ণ হলেও কিছু একটা রিপোর্ট হয়েছে। গুম খুনের একটা বিচার, আমাদের এই গুম খুনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, কামালের মৃত্যুদণ্ড হয়েছে। এই কার্যক্রমগুলো কিন্তু আমরা সক্রিয়ভাবে নিশ্চিত করেছি। এই জিনিসগুলোর কারণেই তারা বের করেছে যে এটার মূল আসামি কে, কার নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে, সামনে কার সক্রিয় সহযোগিতায় বা ইয়েতে এই কাজগুলো হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে তারা একটা ফেসবুকে বের করে যে আমাকে অবাঞ্ছিত করেছে। আমাকে কিন্তু কোনো লিখিত দেওয়া হয় নাই। একটা ফেসবুকে একটা চিঠির রেফারেন্সে বের হয় যে আমাকে নিষেধাজ্ঞা করা হয়েছে। এই যে সশস্ত্র বাহিনী দিবস গেল, আপনি কি দাওয়াত না, পেয়েছিলেন এই আমি কিছুদিন গত আগে? আওয়ামী লীগের সময় ৯ সালে চাকরিতে থাকতে আমি লাস্ট দাওয়াত পেয়েছি। তারপরের থেকে আজ পর্যন্ত দাওয়াত দেওয়া হয় নাই। বাট এটা নিয়ে আমি আমার এটা কিন্তু একটা মানে ইনভিটেশন। এটা তো ফ্যাসিস্ট আমলে আপনাকে দাওয়াত দেওয়া হবে না, সেটা তো নিশ্চিত একরকম। জি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে বিপ্লবোত্তর সরকার, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার গঠন হয়েছে, তারা কি এখনো ওই ফ্যাসিস্ট সরকারের মতোই আচরণ করছে আপনার ব্যাপারে এট লিস্ট? তাদের দ্বারা পরিচালিত এই জন্যে, কেননা এই সশস্ত্র বাহিনীর দিবসের দাওয়াত কিন্তু জেনারেল ওয়াকার দেয় না, সেনাবাহিনী দেয় না, বিমান বাহিনী, নৌবাহিনী দেয় না। এটা সশস্ত্র বাহিনী বিভাগ, যেটার প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। সেখান থেকে যদি দাওয়াত না আসে, এই পিএনজি 2.0 লিখে আমি ডক্টর ইউনূস, প্রতিরক্ষা নিরাপত্তা উপদেষ্টা, তার প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল হাফিজ, তাদেরকে আমি মনে করাই যে আমি এইটা লিখে তোমাদেরকে স্মরণ করাচ্ছি যে এই পিএনজিটা তোমার সময় হয়েছে, এটা হাসিনার সময় না। হাসিনা আমাকে পিএনজি করে নাই, যদিও কার্যকর আমি অবাঞ্ছিত ছিলাম, কিন্তু তুমি ঘোষণা দিয়েছো, তোমার আমলে ঘোষণা দেওয়া হয়েছে, যেটার বিরুদ্ধে তুমি কোনো কাজ করো নাই। এবং এটার ব্যাপারে আমি সরাসরি আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে সামনে যে বলে আসছি যে আপনারা কোনো অ্যাকশন না নিলে এটাও রেকর্ডে থাকবে যে আপনারা এই জুলাই আন্দোলনের পক্ষে না বিপক্ষে। আপনারা মুখে যেটা বলেন এটার মানে এটার হইতে পারে, এটার বেনিফিশিয়ারি হতে পারেন, বাট ইউ আর নট ইন ফেভার অফ জুলাই আন্দোলন, যদি এই কার্যক্রমটা কন্টিনিউ করে, এবং আলটিমেটলি এখনো করছে, এবং আমি এই জন্য এটাকে প্রাউডলি আমার নামের সাথে লিখি। জি, জি। আপনি যেহেতু আমাদেরকে একটু সময় দিয়েছেন, আপনাকে আমি আরেকটা মতামত আপনার কাছ থেকে নিয়ে নিই। এই স্ট্যাটাসটি আপনার একজন কলিগ, জুনিয়র সম্ভবত ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি সম্প্রতি দিয়েছেন কমিশনের রিপোর্টের পরে। উনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, ওনাকে উদ্দেশ্য করে, উনি যেহেতু আর্মির কমিটির সভাপতি ছিলেন এবং উনি তখন মানে কমিশনের তেমন কিছুই করতে পারেনি, কমিটি কোনো রিপোর্ট করতে পারেনি, আপনার বক্তব্যেও সেটি চলে এসেছে। উনি ব্রিগেডিয়ার আজমি এখন বলছেন যে নিজ ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করা অনেক সম্মানজনক। তার মানে উনি পদত্যাগ চাচ্ছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের।
আপনিও কি এর সাথে একমত? আপনিও কি পদত্যাগ চাচ্ছেন তার? আমি এটা পলিটিক্যাল রিটোরিক মনে করছি এটা। এই সময় আমি বলেছি যে সামরিক আর্মির যে তদন্ত কমিটি হয়েছিল তার একটা সীমাবদ্ধতা ছিল। ওটার মধ্যে উনি আ নিশ্চিত তার ব্যাচমেটের নির্দেশনায় কাজ করেছেন। এটাই ব্যর্থতা। বাট সেই কমিটির কোন অবস্থাতেই এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত, কারা এটা কার্যকর করেছে, কারা পরিকল্পনা করছে এই ব্যাপারে ওই কমিটির বের করার কোন ক্ষমতা ছিল না। সেনাবাহিনীর আভ্যন্তরীণ কমিটি। তো জেনারেল জাহাঙ্গীরকে অবশ্যই জবাবদিহি করা উচিত। উনি সম্ভবত লিখেছিলেন যে সামরিক বাহিনীর অপারেশন না চালানোটা সঠিক ছিল। এটা চালালে ব্যাপক জানমালের ক্ষতি হতো। যেটা সঠিক ছিল না। এবং উনি জেনারেল মঈনকেও কমান্ড ফেলিওর এর ব্যাপারে কোন সিদ্ধান্ত দেন নাই। যেহেতু উনি মানে আদেশকারী তদন্তের আদেশ করেছে জেনারেল মঈন। সুতরাং জি। উনি তার অধীনস্থ হিসেবে তার এই রিকমেন্ডেশন দেন নাই। এইটুকু তার অপরাধ হতে পারে। উনাকে অবশ্যই প্রশ্ন করা যাবে। কিন্তু যে কমেন্টটা আপনি পড়ে শোনালেন, এটার জন্য দায়ী যদি কেউ থাকে তাহলে যে কমিশনের সদস্য আমরা ছিলাম, আমি ছিলাম যেটাতে, সেই তদন্ত কমিশনকে জবাবদিহি করতে হবে। কমিশনের প্রধান থেকে শুরু করে যারা অবৈধভাবে পুরস্কৃত হয়েছে। এই হাবিবুল আওয়াল সচিব ছিলেন, তিনি নির্বাচন কমিশনার হয়েছে। কেউ দুর্নীতি দমনের কমিশনার নির্বাচনের প্রধান হয়েছে দুর্নীতি দমন কমিশনের। কেউ আপনার মানে ইয়েতে ওই পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হয়েছে। এই প্রত্যেককে জবাবদিহি করতে হবে। জেনারেল মইনুল লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পিএসও হয়ে রিটায়ার করছে সসম্মানে। এবং উনি এই গত ফেব্রুয়ারি ২৪ মাসে ২৪ এ প্রথম ঘোষণা দিলেন যে এই পিজিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত ছিল। ওনার ১৫-১৬ বছর লাগছে এই কথাটা বলতে। উনি কিন্তু জি। তদন্ত কমিটির মেম্বার ছিলেন। এটা কি জি। জন্য কে কখন কি কথা বলতে পারে? সব মেম্বাররাই পুরস্কৃত হয়েছেন মনে হচ্ছে। আপনি ছাড়া। আপনি যারা অবাঞ্ছিত হয়েছে হয়েছেন। এর মধ্যে সবাই হয় নাই। আপনি অবাঞ্ছিত হয়েছেন। আমি অবাঞ্ছিত এখন হয়েছি। আমি জি। অবাঞ্ছিত আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছি বিকজ আমাকে সোশ্যালি এবং প্রফেশনালি কন্টিনিউয়াসলি হ্যারাস করা হচ্ছিল। এবং একটা জি। পর্যায়ে আমি উপলব্ধি করি যে আমার জন্য আরো বড় বিপদ আসতে পারে। সুতরাং আমার জন্য আমি এটা লিখি যে আমি এই পুরা কাহিনীটাকে আমি বর্ণনা করে প্রায় ৬ পাতার একটা আ আ ইয়ে দেই আমি রিলিজ লেটার যেটা লিখি সেটার মধ্যে ৬ পাতার অভিযোগ প্রত্যেকের নামে আমি লিখি। যে অমুক এই কাজটা অপরাধ করছে আমার সাথে, অমুক এইভাবে আমাকে হ্যারাস করছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে I feel that this profession is no more army service is no more safe for me both professionally and socially, so I should be released. কর্নেল না নাবাব রিজাইন করতে পারে না। তাকে রিলিজের জন্য যেহেতু আ মা মা আ আ প্রধান প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী চাকরির জন্য দায়ী থাকেন। তার কাছে রিলিজের জন্য আবেদন করতে হয়। আমি রিলিজের আবেদন করেছি যে চাকরি আমার জন্য প্রফেশনালি এবং সোশ্যালি সেফ না। আমি মনে করি আমার রিলিজ লেটারটাও বের করলে অনেকে শাস্তির আওতায় আসবে। জি। তাদের বিরুদ্ধে আমি সরাসরি অভিযোগ করছি এবং সেটা তদন্ত করা উচিত। কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থায় এটা আশা করা মানে আকাশ কুসুম চিন্তা বলতে হয়। আম উইথ দ্যাট নোট আমরা আপনার সাথে আরো বসবো ইন দ্য ফিউচারে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ আমাকে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।